গুড মর্নিং এভরিওয়ান। আজকে দেখো ক্লাস 11 অ্যান্ড রিপিটার্সদের জন্য একটা নতুন চ্যাপ্টার পড়াবো। এটা কিন্তু আমি তোমাদের এক্সট্রা ক্লাসে পড়াবো, ঠিক আছে? যেরকম আজকে একটা এক্সট্রা ক্লাসে পড়াচ্ছি, ওয়েডনেসডে আর একটা নতুন চ্যাপ্টার স্টার্ট করব। আজকে আমি তোমাদের হাইড্রোজেন চ্যাপ্টারটা স্টার্ট করব, ঠিক আছে? হাইড্রোজেন ক্লাস 11 অ্যান্ড রিপিটার্সদের জন্য। তাহলে এক্সট্রা ক্লাসে কিন্তু তোমরা এই হাইড্রোজেন চ্যাপ্টারটা পড়বে এবং নেক্সট ওয়েডনেসডেতে যে চ্যাপ্টারটা আমি স্টার্ট করব সেটা কিন্তু অন্য চ্যাপ্টার, সেটা প্রত্যেক ওয়েডনেসডেতেই পড়বো। আর আজকে যেটা পড়বো সেটা এরকম একটা করে এক্সট্রা ক্লাস দেব, তার মধ্যে আমরা কমপ্লিট করব। ঠিক আছে, চলো তাহলে আমি তোমাদের সাথে স্ক্রিনটা শেয়ার করছি। আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ। সবাই আশা করছি স্ক্রিন দেখতে পাচ্ছ, তাই তো? এই হাইড্রোজেন চ্যাপ্টারটা কিন্তু আমরা আজকে স্টাডি করব কিছুটা। এইভাবে এক্সট্রা ক্লাস দিয়ে আমি তোমাদেরকে আরো অন্যান্য পার্টস গুলো, টপিকস গুলো পড়াবো। আজকে আমরা ইন্ট্রোডাকশন অফ হাইড্রোজেন বা ডাইহাইড্রোজেন মলিকিউলসটা সম্পর্কে বা তার প্রপার্টিস কিছু কেমিক্যাল রিঅ্যাকশন করে তার কিছু প্রিপারেশন, সেইগুলো ডিসকাস করব, ঠিক আছে? চলো তাহলে শুরু করি। এই চ্যাপ্টারের মধ্যে দেখো অনেক টপিকস আছে যেগুলো আমাদের পড়তে হবে। তার মধ্যে আমি তোমাদের এই অবজেক্টিভ গুলো তোমরা একটু রিড করে নেবে। আমি তাদের মধ্যেই তোমাদেরকে বলেই দিলাম যেটা ডাইহাইড্রোজেন বা ইন্ট্রোডাকশন, পিরিয়ডিক টেবিলে হাইড্রোজেনের ঠিক এক্সাক্ট পজিশনটা কোথায়, তার কিছু ওপিনিয়ন্স, প্রেজেন্ট ইনফরমেশন আর কি, সেগুলো তোমাদেরকে দেব। সাথে কিন্তু আমাদের আরো কিছু তোমার ডাইহাইড্রোজেনের প্রিপারেশন বা কমার্শিয়াল স্কেলে এটার ইম্পর্টেন্সটা কোথায়, সেক্ষেত্রে সেটা নিয়ে কিন্তু স্টাডি করব আমরা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলো। আচ্ছা দাঁড়াও, এটা দেখো তাহলে ফার্স্টেই আছে যে হাইড্রোজেন হচ্ছে একটা সিম্পলেস্ট অ্যাটমিক স্ট্রাকচার, তাই তো? হাইড্রোজেন হচ্ছে সিম্পলেস্ট অ্যাটমিক স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা খুবই সিম্পল among all the elements around us in nature. আমরা প্রকৃতিতে যত এলিমেন্টস দেখতে পাই আমাদের চারিদিকে, তাদের মধ্যে হাইড্রোজেনের হচ্ছে সবথেকে সিম্পল স্ট্রাকচার। ইন অ্যাটমিক ফর্ম, হাইড্রোজেন যখন অ্যাটমিক ফর্মে থাকে, it consists of only one proton and one electron, যখন অ্যাটমিক ফর্মে আছে। কিন্তু যখন এলিমেন্টাল ফর্মে থাকে, অ্যাটমিক ফর্ম আর এলিমেন্টাল ফর্ম, যখন অ্যাটমিক ফর্মে থাকে, it consists of only one proton and one electron. However, in elemental form it exists as a diatomic molecule. Diatomic শব্দটা তোমরা কিন্তু অলরেডি পড়েছো, তার মানে কি H2, ঠিক আছে? এলিমেন্ট ধরো H2 হচ্ছে ডাইঅ্যাটমিক, বলছি দুটো H নিয়ে, দুটো হাইড্রোজেন নিয়ে তৈরি হয় একটা মলিকিউল, তাই তো? দুটো অ্যাটম নিয়ে, দুটো হাইড্রোজেন অ্যাটম নিয়ে একটা H2 মলিকিউল তৈরি হয়, সেই জন্য বলে ডাইঅ্যাটমিক, দুটো অ্যাটম আছে বলে। তাহলে এলিমেন্টাল ফর্মে কিন্তু এটা ডাইঅ্যাটমিক মলিকিউল হিসেবে এক্সিস্ট করে এবং একে বলা হয় ডাইহাইড্রোজেন। একে তাহলে কি বলা হয়? ডাইহাইড্রোজেন। It forms more compound than any other element. আদার্স এলিমেন্টের থেকেও এরা আরো বেশি কম্পাউন্ডস তৈরি করতে পারে। এবার দেখো যেটা বলছিলাম যে পজিশন অফ হাইড্রোজেন ইন দ্য পিরিয়ডিক টেবল। পিরিয়ডিক টেবিলে হাইড্রোজেনের পজিশনটা ঠিক কোথায়? তোমরা পিরিয়ডিক টেবিল পড়েছো। পিরিয়ডিক টেবিলে কি দেখেছো? পিরিয়ডিক টেবিলে ফার্স্ট এলিমেন্ট অফ দ্য পিরিয়ডিক টেবিল হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে ফার্স্ট এলিমেন্ট।
its placement in the periodic table has been a subject of discussion মানে periodic table এ হাইড্রোজেনটা কোথায় বসবে সেটা নিয়ে কিন্তু একটা মানে আমাদের একটা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল ঠিক আছে এখন কিন্তু সেটার প্লেসমেন্ট ঠিক হয়ে গেছে as you know by now that the elements in the periodic table arranged according to their electronic configuration এখন কি হয়েছে আগে যেরকম আমাদের তাদের কি কোন কোথায় পিরিয়ডিক টেবিলের কোন গ্রুপে বা কোন পিরিয়ডে সেই এলিমেন্টটাকে আমরা রাখবো সেটা নিয়ে একটা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছিল হাইড্রোজেনকেও নিয়েও সেরকম হয়েছিল কিন্তু এখন আমরা কি করি না ইলেকট্রনিক কনফিগারেশন দেখে তাই তো ইলেকট্রনিক কনফিগারেশন দেখে কিন্তু আমরা হাইড্রোজেনের পজিশনটা ডিটারমাইন করতে পেরেছি হাইড্রোজেন যার ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s1 on other hand its electronic configuration is similar to the outer electronic configuration of alkali metals তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন অ্যালকালি মেটালস গুলোর কি ns1 তাহলে ns1 এর সাথে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s1 similar which belong to the first group of the periodic table alkali metals গুলো অলরেডি আমরা কোথায় পড়েছি alkali metals গুলো অলরেডি s ব্লক এলিমেন্টে পড়েছি তাদের পজিশনও পড়েছি সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিলের ফার্স্ট গ্রুপে থাকে ফার্স্ট গ্রুপে অ্যালকালি মেটালস গুলো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এগুলো হচ্ছে তোমাদের অ্যালকালি মেটালস যাদের ইলেকট্রনিক কনফিগারেশন ns1 সেইখানেই কিন্তু হাইড্রোজেনেরও দেখো ইলেকট্রনিক কনফিগারেশন এবার দেখো সেক্ষেত্রে which belong to the first group of the periodic table on the other hand like halogen it is sort by one electron to the corresponding noble gas configuration এক্ষেত্রে হচ্ছে কি এক্ষেত্রে it is sort by the electron মানে একটা করে ইলেকট্রন 17th গ্রুপে কি হয় পিরিয়ডিক টেবিলের 17th গ্রুপে এখানে কি হয় না হ্যালোজেনের মতনই এই গ্রুপের এলিমেন্ট গুলো মানে হাইড্রোজেনটা আর কি হ্যালোজেনের যে ইলেকট্রনিক কনফিগারেশন তার থেকে এটা একটা কম হয় আর একটা কি হয় সেক্ষেত্রে তাহলে on the other hand like halogens with ns2 np5 configuration belong to the 17th group of the periodic table it is sort by one electron to the corresponding noble gas configuration helium তার মানে হ্যালোজেনের থেকে যে হ্যালোজেন গুলো যেরকম হিলিয়ামের থেকে তোমার হ্যালোজেন মৌলগুলোর যেরকম কনফিগারেশনটা ns2 np5 মানে একটা কম হয় সেরকমই হিলিয়ামের থেকে হাইড্রোজেনের একটা ইলেকট্রন শর্ট হয় নেক্সট আছে হাইড্রোজেন therefore resemble to alkali metal which lost one electron to form unipositive ion তাহলে অ্যালকালি মেটালস গুলোর মতোই হাইড্রোজেনের বিহেভিয়ারটা হয় কিরকম না ওয়ান ইলেকট্রন লস করে to form unipositive ion as well as with halogen which gain one electron to form uninegative ion অ্যালকালি মেটালস এর মতো এটা কিন্তু তাহলে অ্যালকালি মেটাল আর হ্যালোজেন দুটোর মতোই প্রপার্টিজ রয়েছে সেটা হচ্ছে অ্যালকালি মেটালের মতন এটা একটা ইলেকট্রন লস করে ইউনিপজিটিভ আয়ন হয়ে যায় মানে H+ এ পরিণত হয় আবার হ্যালোজেনের মতন এটা একটা ইলেকট্রন গেন ওয়ান ইলেকট্রন টু ফর্ম uninegative ion মানে হচ্ছে H-, লাইক অ্যালকালি মেটাল হাইড্রোজেন আবার ফর্ম করে অক্সাইড হ্যালাইড সালফাইড however unlike an alkali metal it has a very high ionization enthalpy এটার ionization enthalpy alkali metals গুলোর কি হয় alkali metals গুলোর ionization enthalpy লো হয় কিন্তু হাইড্রোজেনের ionization enthalpy very high হয় আর does not possess metallic character এরা metallic character possess করতে পারে না under normal condition
In fact, in terms of ionization enthalpy, hydrogen resembles more with halogen. সেক্ষেত্রে লিথিয়ামের আয়নাইজেশন এনথালপি, ফ্লুরিনের এগুলো মনে রাখার দরকার নেই। লাইক হ্যালোজেন, আমরা তো পড়লাম অ্যালকালি মেটালস গুলোর মতন এটা অক্সাইড তৈরি করতে পারে, হ্যালাইড তৈরি করতে পারে, সালফাইড তৈরি করতে পারে, কিন্তু এদের আনলাইক অ্যালকালি মেটালস কি না, এদের আয়নাইজেশন এনথালপি হাইড্রোজেনের ভেরি হাই হয়, সেখানে অ্যালকালি মেটালস গুলোর খুব লো হয়। আর একটা সেই জন্য কি করতে পারে না, it does not possess metallic character। আবার লাইক হ্যালোজেন, হ্যালোজেনের মতন এরা কি ফর্ম করে, ডাই অ্যাটমিক মলিকিউল। আমরা অলরেডি পড়ে নিয়েছি ডাই অ্যাটমিক বলে H2, তাই তো, কম্বাইন হয় এলিমেন্টের সাথে আদার্স যে এলিমেন্ট গুলো তাদের সাথে কম্বাইন হয়ে হাইড্রাইড তৈরি করে। এছাড়াও লার্জ নাম্বার অফ কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করে, তাহলে এলিমেন্টের সাথে কম্বাইন হয়ে হাইড্রাইড তৈরি করে, সাথে লার্জ নাম্বার অফ কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করে। রিঅ্যাক্টিভিটির দিক থেকে আবার যদি দেখি, ইন টার্মস অফ রিঅ্যাক্টিভিটি ইট ইজ ভেরি লো অ্যাজ কম্পেয়ার টু হ্যালোজেন। ঠিক আছে, হ্যালোজেনের মতন আছে, আবার আনলাইক হ্যালোজেনের মতনও আছে। লাইক হ্যালোজেন ইট ফর্মস ডাইঅ্যাটমিক মলিকিউল, যেটা কম্বাইন হয়ে আদার এলিমেন্টের সাথে কম্বাইন্ড হয়ে একটা হাইড্রাইড তৈরি করতে পারে, লার্জ নাম্বার অফ কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি করতে পারে। এছাড়া যদি আমরা রিঅ্যাক্টিভিটির দিক থেকে দেখি, তাহলে কিন্তু হ্যালোজেন রিঅ্যাক্টিভিটি অনেক বেশি, সেক্ষেত্রে হাইড্রোজেনের রিঅ্যাক্টিভিটি ভেরি লো অ্যাজ কম্পেয়ার টু হ্যালোজেন। Next দেখো, in spite of the fact that hydrogen to a certain extent resembles both with alkali metal halogen, it differs from them as well। মানে অ্যালকালি মেটাল আর হ্যালোজেনের সাথে আমরা যেরকম একটা সিমিলারিটি খুঁজে পেয়েছি, সেরকম তো ডিফারেন্সও দেখলাম। Now the question arises as where should it be placed in the periodic table। সেই অনুযায়ী লস অফ দ্য ইলেকট্রন ফ্রম হাইড্রোজেন অ্যাটম, একটা হাইড্রোজেন অ্যাটম থেকে, তার মানে কি এইচ অ্যাটম থেকে একটা ইলেকট্রন যখন লস হয়ে যাচ্ছে, তখন কি তৈরি হচ্ছে, এইচ প্লাস তৈরি হচ্ছে, আর ইলেকট্রন যখন গেইন করে তখন এইচ মাইনাস তৈরি হয়। তাহলে সেটা কিন্তু প্রায় তোমার 1.5 into 10⁻³ pm in সাইজের দিক থেকে হয়। This is extremely small as compared to normal atomic size and ionic size of 50 to 200 pm। নরমাল যে অ্যাটমিক বা আয়নিক সাইজ, সে তার থেকে যখন সেই হাইড্রোজেন অ্যাটমটা থেকে ইলেকট্রন লস হয়ে যাচ্ছে, একটা ইলেকট্রনই লস হয়, কারণ এটার ইলেকট্রনিক কনফিগারেশন 1s1, এর অরবিটালে একটাই তো ইলেকট্রন আছে, লস হওয়ার মতো তো আর ইলেকট্রন নেই, তাহলে তার সাইজ কিন্তু এক্সট্রিমলি স্মল হয়। সেই জন্য H প্লাস ডাজ নট এক্সিস্ট, সেই কারণেই H প্লাস ডাজ নট এক্সিস্ট ফ্রিলি, এরা ফ্রিলি এক্সিস্ট করতে পারে না, অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ আদার অ্যাটমস অর মলিকিউলস বা আদার্স যে অ্যাটমের সাথে এরা অ্যাসোসিয়েটেড হয়েই পাওয়া যায়, এদেরকে ফ্রিলি এদের কখনোই পাওয়া যায় না। Thus, it is unique in behavior and best placed separately in the periodic table। একটা ইউনিক বিহেভিয়ার দেখাচ্ছে, কারণ কি, যখন আমি এইচ অ্যাটমটা নরমাল অ্যাটম ছিল, তার সাইজ যেটা তার থেকে এক্সট্রিমলি স্মল সাইজের হয় যখন সেখান থেকে ওই ইলেকট্রনটা লস হয়ে যায়, মানে এইচ প্লাসের ক্ষেত্রে বলছি, সেই কারণে H প্লাস কিন্তু ফ্রিলি এক্সিস্ট করে না, সবসময় আদার্স অ্যাটম বা মলিকিউলের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে প্রেজেন্ট থাকে। এবার আছে যেটা ডাইহাইড্রোজেন, যেটা বলছিলাম H2 মানে কি, ডাই অ্যাটমিক মলিকিউল। H2 মানে কি, যেটা হচ্ছে আমরা হ্যালোজেনের মতন, এর ক্যারেক্টার হচ্ছে ডাই অ্যাটমিক। তাহলে ডাইহাইড্রোজেন is the most abundant element in the universe and is the principal element in the solar atmosphere। এটা কিন্তু আমাদের ইউনিভার্সের একটা মোস্ট অ্যাবান্ডান্ট এলিমেন্ট, প্রায় 70% of the total mass of the universe। টোটাল ইউনিভার্সের প্রায় 70% হচ্ছে আমাদের ডাইহাইড্রোজেন রয়েছে। আবার সোলার অ্যাটমসফিয়ারে
এটা যেরকম মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট, সেরকম সোলার অ্যাটমসফিয়ারের প্রিন্সিপাল এলিমেন্টটাই হচ্ছে ডাইহাইড্রোজেন। সোলার অ্যাটমসফিয়ার, তার মধ্যে জায়ান্ট প্ল্যানেটস আছে, তারা মোস্টলি অফ হাইড্রোজেন কনজিস্ট করে। তাদের মধ্যে আর কি মানে জায়ান্ট যে প্ল্যানেটস গুলো জুপিটার মতন, স্যাটার্নের মতন, এগুলো কিন্তু কনজিস্ট অফ মোস্টলি হাইড্রোজেনই আছে এখানে বেশিরভাগটাই। ডিউ টু ইটস লাইট নেচার, এটা খুব হালকা হয় বলে, মাচ লেস অ্যাবান্ডেন্ট ইন দ্য আর্থস অ্যাটমসফিয়ার। সোলার অ্যাটমসফিয়ারে এটা প্রিন্সিপাল এলিমেন্ট, এটা কিন্তু একদম গুলিয়ে ফেলো না। সোলার অ্যাটমসফিয়ারে হচ্ছে এটা প্রিন্সিপাল এলিমেন্ট, আর যেহেতু লাইট ওয়েটের হয় তাই জন্য এটা আর্থ অ্যাটমসফিয়ারে কিন্তু খুব বেশি পরিমাণে পাওয়া যায় না, খুবই কম পরিমাণে পাওয়া যায়। Of course, in the combined form, it constitutes 15.4% of the earth crust and the ocean. In the combined form, besides in water, combined form মানে কি, আমরা H2O তাই তো, ওয়াটারকে পাই কম্বাইন্ড ফর্মে। ওয়াটার ছাড়াও প্ল্যান্ট অ্যানিমাল টিস্যুতে বা কার্বোহাইড্রেটের ক্ষেত্রে বা প্রোটিন বা হাইড্রাইটস ইনক্লুডিং হাইড্রোকার্বন এন্ড মেনি আদার কম্পাউন্ডস এ আমরা কিন্তু এদের এই ডাইহাইড্রোজেনকে কম্বাইন্ড ফর্মে পাই। যেরকম জল, মানে জল ছাড়াও, ঠিক আছে। কম্বাইন্ড ফর্ম, তাহলে ইন দা কম্বাইন্ড ফর্ম বিসাইডস ইন ওয়াটার, জল ছাড়া আমরা কিন্তু এটাকে প্ল্যান্ট অ্যানিমাল টিস্যুতে, কার্বোহাইড্রেটে, প্রোটিন, হাইড্রাইট ইনক্লুডিং হাইড্রোকার্বন এন্ড মেনি আদার কম্পাউন্ডস এ পাই এদের কম্বাইন্ড ফর্মে। নেক্সট আছে আইসোটোপ অফ হাইড্রোজেন। আইসোটোপ অলরেডি তোমরা পড়েছো যে হাইড্রোজেনের তিনটে আইসোটোপ, একটা হচ্ছে প্রোটিয়াম 1H1, একটা হচ্ছে ডিউটেরিয়াম 2H1, একটা হচ্ছে যেটাকে ডি দ্বারা ডোনেট করা হয়, আর একটা হচ্ছে ট্রিটিয়াম যেটা হচ্ছে 1H, এখানে 3 হবে, ঠিক আছে, or T দ্বারা। Can you guess how this isotope differ from each other? অলরেডি তোমরা কিন্তু এটা জানো, কারণ কি না একদম আমাদের প্রোটন নাম্বার 1H1, মানে এখানে প্রোটন নাম্বার দেয়া আছে আর একটা দেয়া আছে মাস নাম্বার। তাহলে মাস নাম্বার থেকে যদি আমরা প্রোটন নাম্বার মাইনাস করি তাহলে কি পেয়ে যাই, নিউট্রন নাম্বার পেয়ে যাই না। তাহলে প্রোটিয়ামের ক্ষেত্রে 1 - 1 0, তাই তো। ডিউটেরিয়ামের ক্ষেত্রে 2 - 1 1, আর ট্রিটিয়ামের ক্ষেত্রে 3 - 1 2। এই যে 0 1 2 এগুলো কি নাম্বার পেলাম, এগুলো পেলাম নিউট্রন, এগুলো হচ্ছে নিউট্রন। তাহলে নিউট্রন নাম্বার দ্বারা আমরা এই আইসোটোপ গুলোকে ডিফার করতে পারি, সেটাই কিন্তু বাকি পুরোটা লেখা রয়েছে। দেখো, these isotopes differ from one another in respect of the presence of neutron. Ordinary hydrogen, protium has no neutron, এখানে তো বললাম 1 - 1 0। ডিউটেরিয়ামের একটা, ট্রিটিয়ামে কিন্তু দুটো নিউট্রন আছে in the nucleus. Predominant form is protium. Protium হচ্ছে predominant form. টেরেস্ট্রিয়াল হাইড্রোজেন কন্টেন্ট করে 0.0156% ডিউটেরিয়াম। তাহলে টেরেস্ট্রিয়াল হাইড্রোজেন মানে স্থলজ যে হাইড্রোজেন স্থলে থাকে সেটা কিন্তু প্রায় 0.0156% অফ ডিউটেরিয়াম কন্টেন্ট করে থাকে। ট্রিটিয়াম কনসেন্ট্রেশন ইজ অ্যাবাউট 1, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 1 per 10⁻18 atoms of protium. Of this isotope, only tritium হচ্ছে রেডিওঅ্যাক্টিভ। এই আইসোটোপ গুলোর মধ্যে অনলি ট্রিটিয়াম হচ্ছে রেডিওঅ্যাক্টিভ, এমিটস করে লো এনার্জি পার্টিকেলস, ঠিক আছে। এই যে প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম, এই তিনটে আইসোটোপের মধ্যে অনলি ট্রিটিয়াম হচ্ছে রেডিওঅ্যাক্টিভ হয়, এমিট করে লো এনার্জি পার্টিকেল। এখানে তোমাদের অ্যাটমিক আর ফিজিক্যাল প্রপার্টিজ গুলো দিয়েছে হাইড্রোজেনের, এগুলোর ভ্যালু গুলো মনে রাখার দরকার নেই। Since the isotopes have the same electronic configuration, তাদের সেম আইসোটোপ গুলোর,
they have almost the same, মানে যেহেতু ইলেকট্রনিক কনফিগারেশনটা তাদের সেম, তাই জন্য কি হয় কেমিক্যাল প্রপার্টিসটা অলমোস্ট সেম হয়। শুধু তো তোমার ওই রিঅ্যাকশন রেট সেই দিক থেকে ডিফারেন্ট হয়, মেইনলি ডিউ টু দ্য ডিফারেন্ট বন্ড ডিসোসিয়েশন এনথালপি। তাদের বন্ড ডিসোসিয়েশন এনথালপিটা ডিফারেন্ট হওয়ার কারণেই রিঅ্যাকশন রেটটা ওই আইসোটোপ গুলো ডিফারেন্ট হয়, নয়তো যেহেতু ইলেকট্রনিক কনফিগারেশন সেম তাই জন্য কেমিক্যাল প্রপার্টিসও সেম। এবার আমরা পড়বো সেটা হচ্ছে প্রিপারেশন অফ ডাইহাইড্রোজেন H2। এটা কিন্তু মেটাল বা মেটাল হাইড্রাইড থেকে খুব ভালো করে আমরা কিন্তু ডাইহাইড্রোজেন প্রিপেয়ার করতে পারি। চলো দেখে নিই। প্রথমেই দেখবো আমরা দু ধরনের পড়বো, একটা ল্যাবরেটরি প্রিপারেশন অফ হাইড্রোজেন, একটা কমার্শিয়াল প্রিপারেশন অফ হাইড্রোজেন। ল্যাবরেটরিতে আমরা কি করে হাইড্রোজেন মানে ডাইহাইড্রোজেন প্রিপেয়ার করব। ইট ইজ ইউজুয়ালি দুটো পয়েন্টই তোমাকে পড়তে হচ্ছে এখানে, যেখানে দেখতে পাচ্ছ যে ইট ইজ ইউজুয়ালি প্রিপেয়ার্ড বাই দ্য রিঅ্যাকশন অফ গ্র্যানুলেটেড জিঙ্ক উইথ ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখানে H+ মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রোটন পার্টটা নিয়েছে, তাহলে জিঙ্কের সাথে গ্র্যানুলেটেড জিঙ্ক মানে জিঙ্ক দানা, গ্র্যানুলেটেড জিঙ্ক মানে হচ্ছে জিঙ্কের দানা, তার সাথে যদি আমি ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিঅ্যাকশন করি তাহলে দেখো আমরা কিন্তু H2 পেয়ে গেছি, ZnCl2 H2। এখানে যেহেতু HCl টা লেখেনি তাই Zn2+ দিয়েছে, যেহেতু প্রোটনিক সেই হেতু। It can also be prepared by the reaction of zinc with aqueous alkali। aqueous alkaliর সাথে যেমন সোডিয়াম হাইড্রক্সাইড, তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড বা aqueous alkaliর সাথেও যদি আমরা জিঙ্কের রিঅ্যাকশন করি তাহলেও কিন্তু আমি সোডিয়াম জিঙ্কেট পাবো বাই প্রোডাক্ট হিসেবে, আর আমাদের H2 কিন্তু পেয়ে যাব, ডাইহাইড্রোজেন কিন্তু পেয়ে যাব। এবার কিছু কমার্শিয়াল প্রোডাকশন অফ ডাইহাইড্রোজেন পড়ব। কমার্শিয়াল প্রোডাকশন বলতে এখানে আমি যদি ধরো অ্যাসিডিফাইড ওয়াটারকে ইলেকট্রোলাইসিস করি প্ল্যাটিনাম ইলেকট্রোডের প্রেজেন্সে, সামান্য অ্যাসিড আর বেসও থাকবে, সাথে প্ল্যাটিনাম ইলেকট্রোড থাকবে, প্ল্যাটিনাম ইলেকট্রোডের প্রেজেন্সে আমরা যদি অ্যাসিডিফাইড ওয়াটারটাকে ইলেকট্রোলাইসিস করি তাহলেও দেখো অ্যাসিডিফাইড ওয়াটার তাকে ইলেকট্রোলাইসিস করেছি, ইলেকট্রোলাইসিস মানে কি তড়িৎ বিশ্লেষণ করেছি, তাহলেও কিন্তু দেখো আমরা ডাইহাইড্রোজেন পেয়ে যাচ্ছি, সাথে আবার অক্সিজেনও পাচ্ছি। এছাড়া হাই পিউরিটি ডাইহাইড্রোজেন কোত্থেকে পাবে তুমি? হাই পিউরিটি ডাইহাইড্রোজেন প্রায় 99.95% এরও বেশি পিওর, তুমি 100%ই বলতে পারো 100% পিওর ডাইহাইড্রোজেন তুমি অবটেন করতে পারো বাই ইলেকট্রোলাইজিং ওয়ার্ম অ্যাকুয়াস বেরিয়াম হাইড্রক্সাইড সলিউশন বিটুইন নিকেল ইলেকট্রোড। নিকেল ইলেকট্রোডের মধ্যে অ্যাকুয়াস বেরিয়াম হাইড্রক্সাইড সলিউশন, উষ্ণ ওয়ার্ম, ওই জন্য বলে দিয়েছে ওয়ার্ম, ওয়ার্ম অ্যাকুয়াস বেরিয়াম হাইড্রক্সাইড সলিউশনকে যদি আমি ইলেকট্রোলাইজড করি তাহলে কিন্তু আমরা 100% পিওর ডাইহাইড্রোজেন পেয়ে যাব। এছাড়া it is obtained as a byproduct in the manufacture of sodium hydroxide and chlorine। সোডিয়াম হাইড্রক্সাইড আর ক্লোরিনের ম্যানুফ্যাকচারিং এ বাই প্রোডাক্ট হিসেবেও কিন্তু আমরা ডাইহাইড্রোজেন পেতে পারি। যেটা হয় দেখো ব্রাইন সলিউশনের মধ্যে, ব্রাইন সলিউশনের যদি ইলেকট্রোলাইসিস করি, ব্রাইন সলিউশনের যদি ইলেকট্রোলাইসিস করি তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড আর ক্লোরিনের ম্যানুফ্যাকচারিং করতে গিয়ে আমরা কিন্তু হাইড্রোজেন মানে ডাইহাইড্রোজেন পাই। দেখো ক্যাথোডে আর অ্যানোডে দুটো রিঅ্যাকশন হচ্ছে, ওভারঅল রিঅ্যাকশনটা দেখলে তোমরা বুঝতে পারবে। ওভারঅল রিঅ্যাকশনটা দেখে নাও, যেখানে ডাইহাইড্রোজেন উৎপন্ন হয়েছে, H2 উৎপন্ন হয়েছে। এছাড়া দেখো রিঅ্যাকশন অফ স্টিম অন হাইড্রোকার্বন অর কোক এট হাই টেম্পারেচার, এটাও কিন্তু খুব ভালো করে পড়বে। তাহলে রিঅ্যাকশন অফ স্টিম অন হাইড্রোকার্বন অর কোক এট হাই টেম্পারেচার ইন দ্য প্রেজেন্স অফ ক্যাটালিস্ট
ক্যাটালিস্টের প্রেজেন্সে নিকেল ক্যাটালিস্ট এখানে প্রেজেন্ট আছে দেখো, হাই টেম্পারেচার মানে এখানে প্রায় 1270 কেলভিন টেম্পারেচার দিয়েছে, সেক্ষেত্রে হাইড্রোকার্বন অর কোকের ওপর স্টিম রিয়াকশন মানে জলীয় বাষ্প H2O দিয়েছি, হাইড্রোকার্বন অর কোক হতে পারে। স্টিমের রিয়াকশনে দেখো এখানে কিন্তু হাইড্রোজেন পাওয়া যাচ্ছে, তাই তো ডাই হাইড্রোজেন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এই যে এখানে CO প্লাস H2O, CO প্লাস H2O, এটা আমরা আগের দিন কিন্তু পি ব্লকে ক্লাস 11-এ পি ব্লক চ্যাপ্টারটায় পড়েছিলাম, তাই তো। CO প্লাস H2 এই মিশ্রণটাকে কি বলে? এই মিশ্রণটাকে CO প্লাস H2 এই মিশ্রণটাকে বলে ওয়াটার গ্যাস, তাই তো, বা সিনথেসিস গ্যাস বলে। এখানেও তার কিছুটা পড়বো। তাহলে CO প্লাস H2 যাকে বলে ওয়াটার গ্যাস বা সিনথেসিস গ্যাস, সিন গ্যাসও বলা হয়। ঠিক আছে, তাহলে এইভাবেও কিন্তু দেখো আমরা এই পয়েন্টটা যেটা পড়ছিলাম যে এইভাবেও কিন্তু আমরা ডাই হাইড্রোজেন প্রিপেয়ার করতে পারছি। হাইড্রোজেন অথবা কোকের ওপর যদি আমরা স্টিম চালনা করি তাহলে হাই টেম্পারেচার এবং ক্যাটালিস্ট নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে তাহলে ডাই হাইড্রোজেন পেলাম। এবার দেখো যেটা বললাম এই জাস্ট যে মিক্সচার অফ CO and H2 called water gas। এবার এই যে CO আর H2 এর মিক্সচারটা মিথানল আর এই নাম্বার অফ হাইড্রোকার্বনের সিনথেসিসে যেহেতু ইউজ হয়, এই যে মিক্সচারটা মিক্সচার অফ CO and H2 used for the synthesis of methanol and a number of হাইড্রোকার্বন, সেই জন্যই এটাকে সিনথেসিস গ্যাস অর সিন গ্যাস বলা হয়। এই সিন গ্যাসটা আমরা কিন্তু প্রডিউস করতে পারি সিওয়েজ থেকে, সডাস্ট থেকে, স্ক্র্যাপ উড থেকে, নিউজ পেপার থেকে পর্যন্ত আমরা কিন্তু এই সিন গ্যাসকে প্রিপেয়ার করতে পারি। এই পয়েন্টস গুলো কিন্তু এনইটির জন্য ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া দেখো তাহলে ওয়াটার গ্যাস, সিনথেসিস গ্যাস আগের দিন আরেকটা কিন্তু পড়েছিলে, তাই তো, CO প্লাস N2 কি পড়েছিলে? এটা পড়েছিলাম হচ্ছে প্রোডিউসার গ্যাস। তাহলে এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে CO প্লাস H2 যাকে বলছি আমরা ওয়াটার গ্যাস, বা যেহেতু এটা মিথানল সিনথেসিস করতে পারে তাই বলছি হাইড্রো মানে সিনথেসিস গ্যাস বলছি। এছাড়া এটা কিন্তু তোমার এই সিন গ্যাসটাকে আমরা সিওয়েজ, নিউজ পেপার এগুলো থেকেও প্রোডাকশন করতে পারছি। এবার দেখো এই যে প্রসেস অফ প্রডিউসিং সিন গ্যাস ফ্রম কোল, যদি এই সিন গ্যাসটা কোল থেকে, কোল মানেই কি? কোল মানেই হচ্ছে কার্বন। কোল থেকে যদি এই সিন গ্যাসটা প্রিপেয়ার হয় তাকে বলে কোল গ্যাসিফিকেশন। কোল গ্যাসিফিকেশন দেখো রিঅ্যাকশনটা কার্বন প্লাস H2O সেই 1270 কেলভিন, তার মানে হাই টেম্পারেচারে হচ্ছে CO প্লাস H2, তুমি ওয়াটার গ্যাস বা সিনথেসিস গ্যাস পেয়ে গেলে। এবার বলছে দেখো এই যে প্রোডাকশন অফ হাইড্রোজেন, প্রোডাকশন অফ ডাইহাইড্রোজেন, এই প্রোডাকশনটাকে আমি ইনক্রিজ করতে চাই, তার জন্য কি করব? রিঅ্যাক্টিং কার্বন মনোক্সাইড অফ সিন গ্যাস মিক্সচার। সিন গ্যাস মিক্সচারে কি আছে? সিনথেসিস গ্যাস মিক্সচারে আছে কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন। এই মিক্সচার থেকে যদি আমি কার্বন মনোক্সাইডটাকে নিয়ে, কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন আছে তাই তো, কার্বন মনোক্সাইড আর ডাইহাইড্রোজেনের মিক্সচারটাকেই তো আমরা সিন গ্যাস বলি। এই সিন গ্যাসের মিক্সচার থেকে যদি আমরা কার্বন মনোক্সাইডকে নিয়ে তার সাথে স্টিম রিঅ্যাক্ট করাই, জলীয় বাষ্পের সাথে যদি রিঅ্যাক্ট করাই ওই কার্বন মনোক্সাইডের সাথে, কার প্রেজেন্সে? তাহলে কার্বন মনোক্সাইডের সাথে স্টিমের রিঅ্যাকশন হচ্ছে প্রেজেন্স অফ আয়রন ক্রোমেট ক্যাটালিস্ট হিসেবে। ক্যাটালিস্ট হিসেবে কে থাকছে? প্রেজেন্স অফ আয়রন ক্রোমেট থাকছে। তাহলেও কিন্তু দেখো ডাইহাইড্রোজেন প্রিপেয়ার করতে পারছি। এটাকে বলে ওয়াটার গ্যাস শিফট রিঅ্যাকশন। ওয়াটার গ্যাস শিফট রিঅ্যাকশন বলে। এই কার্বন ডাই অক্সাইড যে প্রোডাকশন হয়েছে, ফরমেশন, সেটাকে আমি সোডিয়াম আর্সেনাইড সলিউশন দিয়ে স্ক্রাব করলে রিমুভ হয়ে যাবে। সোডিয়াম আর্সেনাইড সলিউশন দিয়ে যদি স্ক্রাবিং করি তাহলেই কিন্তু কার্বন ডাই অক্সাইড রিমুভড হয়ে যাবে।
তাহলে এই রিঅ্যাকশনটাকে কি বলছি, যখন আমি সিনগ্যাস মিক্সচার থেকে কার্বন মনোঅক্সাইড নিয়ে তার সাথে স্টিম চালনা করছি, তখন প্রেজেন্ট আছে কে, আয়রন ক্রোমেট ক্যাটালিস্ট, 673 কেলভিন টেম্পারেচার, যাকে বলছি ওয়াটার গ্যাস শিফট রিঅ্যাকশন। প্রেজেন্টলি প্রায় ধরো 77%, প্রায় 77% অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল যে ডাইহাইড্রোজেন সেটা পেট্রোকেমিক্যাল থেকে পাওয়া যায়, 80% পাওয়া যায় কোল থেকে, 4% পাওয়া যায় ইলেকট্রোলাইসিস অফ দ্য অ্যাকুয়াস সলিউশন, 1% ফ্রম আদার সোর্স। এবার আছে কিছু প্রপার্টিস অফ দ্য ডাইহাইড্রোজেন। ফিজিক্যাল প্রপার্টিস আছে তার মধ্যে, আর কেমিক্যাল প্রপার্টিস আছে, তাই তো। ডাইহাইড্রোজেন দেখো কি হয়, কালারলেস, অর্ডারলেস, না আছে কালার, অর্ডারও নেই, টেস্টও নেই, কম্বাস্টেবল একটা গ্যাস, লাইটার দ্যান এয়ার, অ্যান্ড এয়ার থেকে লাইটার হয়, অ্যান্ড ইনসলিউবল ইন ওয়াটার। এবার আছে কেমিক্যাল প্রপার্টিস। কেমিক্যাল প্রপার্টিসে বলছে কেমিক্যাল বিহেভিয়ার অফ ডাইহাইড্রোজেন ডিটারমাইন্ড টু এ লার্জ এক্সটেন্ট বাই বন্ড ডিসোসিয়েশন এনথালপি। তাহলে আমরা বন্ড ডিসোসিয়েশন এনথালপির মাধ্যমে কেমিক্যাল বিহেভিয়ারটা কিরকম সেটা জানতে পারি। HH হাইড্রোজেন বন্ড ডিসোসিয়েশন এনথালপি দ্য হাইয়েস্ট। আদার্স যে এলিমেন্ট গুলো আছে তাদের দুটো অ্যাটমের মধ্যে সিঙ্গেল বন্ডের যা বন্ড ডিসোসিয়েশন এনথালপি, হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনেরটা হাইয়েস্ট হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি, it is because of the factor that the dissociation of the dihydrogen into atom, মানে ডাইহাইড্রোজেনের অ্যাটমে যে ডিসোসিয়েশনটা 2000 কেলভিনে 0.081% থেকে 5000 কেলভিনে 5.5% ইনক্রিজ করে যায়, ভাবুটা। Also it is relatively inert at room temperature. রুম টেম্পারেচারে কিন্তু এটা ইনার্ট হয়, কারণটা কি, ডিউ টু দা হাই এইচএইচ বন্ড এনথালপি, বন্ড ডিসোসিয়েশন এনথালপি তো খুব হাই হয়, হাইয়েস্ট হয়, সেই কারণে এরা কিন্তু অ্যাক্টিভ হয় না, ইনার্ট অ্যাট রুম টেম্পারেচার। অ্যাটমিক হাইড্রোজেন প্রডিউসড হয় at a high temperature in an electric arc or under ultraviolet radiation. ইউভি রের প্রভাবে বা হাই টেম্পারেচারে ইলেকট্রিক আর্কের মধ্যে দিয়ে H2 চালনা করলে আমরা কিন্তু অ্যাটমিক হাইড্রোজেন পাই। Its orbital is incomplete with 1s1 electronic configuration. It does combine with almost all the element. এটা কিন্তু all the এলিমেন্টের মানে প্রত্যেকটা এলিমেন্টের সাথে অলমোস্ট all the এলিমেন্টের সাথে কিন্তু কম্বাইন হতে পারে, যেহেতু অরবিটালসটা হচ্ছে incomplete atomic hydrogen. It accomplishes the reaction by loss of only one electron, যেটা দেয় কি H+, এগুলো আগেই পড়ে নিয়েছি অলরেডি, gain of an electron যেটা হচ্ছে H-, আর শেয়ার করে তোমার ইলেকট্রনস টু ফর্ম এ সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড। ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে এরা কিন্তু সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড তৈরি করতে পারে। এবার the chemistry of dihydrogen can be illustrated by following reaction. কিছু কেমিক্যাল রিঅ্যাকশন আছে, ধরো রিঅ্যাকশন উইথ হ্যালোজেন, হ্যালোজেনের সাথে রিঅ্যাকশন করে কি করে দেখো, হাইড্রোজেন হ্যালাইড তৈরি করে। এখানে দেখো HX মানে হাইড্রোজেন হ্যালাইড, H2 plus X2 মানে X হচ্ছে এখানে যে কোনো হ্যালোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন অথবা আয়োডিন হতে পারে। While the reaction with fluorine occurs even in the dark, with iodine it requires a catalyst. বলছে যদি আমি ফ্লুরিনের সাথে ডাইহাইড্রোজেনের রিঅ্যাকশন করি তাহলে কিন্তু সেটা আমি অন্ধকারেও করতে পারি, কিন্তু যদি আয়োডিনে করি সেখানে আবার ক্যাটালিস্টের প্রয়োজন হয়। ফ্লুরিনের সাথে হলে সেটা আমরা ডার্কে করতে পারি, কিন্তু যখন আয়োডিনের সাথে হাইড্রোজেনের রিঅ্যাকশন করব সেটা কিন্তু ক্যাটালিস্টের প্রয়োজন হবে, ক্যাটালিস্ট ছাড়া হবে না। ওকে, এবার আসছি রিঅ্যাকশন উইথ ডাইঅক্সিজেন। ডাইঅক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে ওয়াটার তৈরি করে না, H2 plus O2, ক্যাটালিস্টের প্রেজেন্স আছে। অর হিটিং, এই রিঅ্যাকশনে
এই রিঅ্যাকশনে কিন্তু প্রচুর তাপ উৎপন্ন হয়, তাই এটাকে এক্সোথার্মিক বলে। এটা হচ্ছে হাইলি এক্সোথার্মিক। তাহলে H2 plus O2 2H2 2H2 plus O2 2H2O। তাহলে ডাই অক্সিজেন রিঅ্যাক্ট উইথ অক্সিজেন ফর ওয়াটার, হাইলি এক্সোথার্মিক হয়। নেক্সট আছে রিঅ্যাকশন উইথ ডাই নাইট্রোজেন। ডাই অক্সিজেন কিন্তু তাহলে ডাই হাইড্রোজেনের সাথে রিঅ্যাক্ট করে ওয়াটার দিল, আর হাইড্রোজেন হ্যালাইড দিল হ্যালোজেনের সাথে রিঅ্যাক্ট করে। আর ডাই নাইট্রোজেন একদম বুঝতে পারছো যে N2 plus H2 3H2 plus N2 2NH3 অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। এই রিঅ্যাকশনটা কি মনে পড়ছে? আমরা কিন্তু অনেকবার পড়েছি। এই রিঅ্যাকশনটা হচ্ছে হেবার প্রসেস যেটাকে বলে, হেবার প্রসেস যেটাকে বলে ম্যানুফ্যাকচার অফ অ্যামোনিয়া। ঠিক আছে, তাহলে অ্যামোনিয়া উৎপন্ন হয় ডাই নাইট্রোজেনের সাথে ডাই হাইড্রোজেনের রিঅ্যাকশন। এবার যদি আসি রিঅ্যাকশন উইথ মেটাল, উইথ মেনি মেটালস, মেনি মেটালস এর সাথে রিঅ্যাক্ট করে হাই টেম্পারেচারে হাইড্রাইড তৈরি করে। এই হলো সেই হাইড্রাইড যার মধ্যে MH, এমটা হচ্ছে মেটাল, এমটা হচ্ছে যে কোনো মেটাল, LiH হতে পারে, NaH। ঠিক আছে, এবার রিঅ্যাকশন উইথ মেটাল আয়ন, রিঅ্যাকশন উইথ মেটাল আয়ন এন্ড মেটাল অক্সাইড। এটা মেটাল আয়নকে রিডিউস করে কিছু মেটাল আয়নকে, মানে সাম অ্যাকুয়াস সলিউশনের কিছু মেটাল আয়নকে রিডিউস করে, একদম মেটাল আয়নেই রিডিউস করে। যেমন দেখো H2PD2 প্লাস PD পাওয়া গেল 2H+। এই রকম ভাবে মেটাল অক্সাইড কেও কিন্তু মেটাল অক্সাইডকে মেটালে সেই মেটালে পরিণত করে দেয়। দেখো MxOY XM, এখানে YH2 এইভাবে লিখেছে। তাহলে রিডিউস করছে সাম মেটাল আয়ন ইন অ্যাকুয়াস সলিউশন এন্ড অক্সাইড অফ মেটালস ইনটু, যেটা হচ্ছে কি অক্সাইড অফ মেটালস, যেটা আয়রনের থেকে লেস অ্যাক্টিভ হয়, সেই অক্সাইডের মেটাল গুলো ইনটু করেসপন্ডিং মেটাল। এছাড়া আছে রিঅ্যাকশন উইথ অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ডের সাথে কি রিঅ্যাকশন বলছে? ইট রিঅ্যাক্টস উইথ মেনি অর্গানিক কম্পাউন্ডস ইন দ্য প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। ক্যাটালিস্টের প্রেজেন্সে কি দেয়? হাইড্রোজেনেটেড প্রোডাক্টস দেয়। ফর এক্সাম্পল দেখো, হাইড্রোজেনেশন অফ ভেজিটেবল অয়েলস ইউজিং নিকেল অ্যাজ আ ক্যাটালিস্ট। এডিবল ফ্যাটস দেয়, বনস্পতি ঘি পাওয়া যায়। এডিবল ফ্যাটস এর মধ্যে এক্সাম্পল হচ্ছে বনস্পতি ঘি। তাহলে ভেজিটেবল অয়েলের হাইড্রোজেনেশন করব নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে। ঠিক আছে, নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে আমরা ভেজিটেবল অয়েলের হাইড্রোজেনেশন করব। ঠিক আছে, নিকেল ক্যাটালিস্টের প্রেজেন্সে তাহলে তোমরা কিন্তু ভেজিটেবল অয়েলস এর হাইড্রোজেনেশন করে, মানে হাইড্রোজেন মলিকিউল অ্যাড করছো, করে কিন্তু আমরা এডিবল ফ্যাট তৈরি করতে পারি। এছাড়া দেখো হাইড্রোফরমাইলেশন অফ অলিফিন। অলিফিনের হাইড্রোফরমাইলেশন করলে তুমি ফার্স্টে দেখো অ্যালডিহাইড পাচ্ছ, ফার্দার রিডাকশন হয়ে সেটা কিন্তু অ্যালকোহল দিচ্ছে। এটা হচ্ছে একটা কি অ্যালডিহাইড, CHO গ্রুপ আছে দেখেই বুঝতে পারছো, আর OH গ্রুপ আছে এটা দেখেই বুঝতে পারছো এটা একটা অ্যালকোহল। তাহলে এটার যদি হাইড্রোফরমাইলেশন করি অলিফিন, অলিফিনের হাইড্রোফরমাইলেশন করে আমরা অ্যালডিহাইড পেয়েছি, ফার্দার রিডাকশন এরা কিন্তু গিভ অ্যালকোহল। তাহলে রিঅ্যাকশন উইথ অর্গানিক কম্পাউন্ডের সাথে রিঅ্যাকশন করলে কি দিচ্ছে। এবার আছে দেখো ইউজেস অফ ডাইহাইড্রোজেন। লার্জেস্ট সিঙ্গেল ইউজ অফ, এটা হচ্ছে ইউজেস, কিছু ইউজ তোমাকে পড়তে হবে তার মধ্যে, সেটা হচ্ছে লার্জেস্ট সিঙ্গেল ইউজ অফ ডাইহাইড্রোজেন ইজ ইন দা সিনথেসিস অফ অ্যামোনিয়া। অ্যামোনিয়া সিনথেসিসে ডাইহাইড্রোজেন ইউজ করা হচ্ছে, তাই তো? কারণ না, ডাই নাইট্রোজেনের সাথে আমরা ডাইহাইড্রোজেন রিঅ্যাক্ট করিয়ে তবে কিন্তু অ্যামোনিয়া তৈরি করতে পারছি, যেটা ইউজ হচ্ছে নাইট্রিক অ্যাসিড আর নাইট্রোজেনাস ফার্টিলাইজার ম্যানুফ্যাকচারিং এ। নাইট্রিক অ্যাসিড আর নাইট্রোজেনাস ফার্টিলাইজার ম্যানুফ্যাকচারিং এ ইউজ হয় অ্যামোনিয়া, সেটা তৈরি করতে আবার আমাদের ডাইহাইড্রোজেন ইউজ করতে হচ্ছে। এছাড়া ডাইহাইড্রোজেন ইজ ইউজড ইন দ্য ম্যানুফ্যাকচার অফ বনস্পতি ফ্যাট, এই জাস্ট বললাম। সেটার হাইড্রোজেনেশন করছি কার? ভেজিটেবল অয়েলস এর। পলি আনস্যাচুরেটেড ভেজিটেবল অয়েল, যেমন ধরো সয়াবিন,
কটন সিড, এগুলোর হাইড্রোজেনেশন করে আমরা বনস্পতি ফ্যাট ম্যানুফ্যাকচার করতে পারছি। এছাড়া it is used in the manufacture of bulk organic chemicals, particularly methanol. মিথানল তৈরি করার কাজেও কিন্তু তৈরি হচ্ছে। দেখো CO+2H2 কোবাল্ট ক্যাটালিস্টের প্রেজেন্সে মিথানল তৈরি করছি। It is widely used for manufacture of metal hydrides তৈরি করতে ইউজ হচ্ছে। হাইড্রোজেন ক্লোরাইড যেটা হচ্ছে হাইলি ইউজফুল একটা কেমিক্যালস। HCl তো ভেরি ইউজফুল আমাদের, সেই জন্য ইট ইজ ইউজড ফর প্রিপারেশন অফ হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করতেও আমাদের ডাইহাইড্রোজেন ভেরি ইউজফুল। এছাড়া মেটালার্জিক্যাল প্রসেসে রিডিউস করে হেভি মেটাল অক্সাইডকে মেটালে। মেটালার্জিক্যাল প্রসেসে এটা কিন্তু হেভি মেটাল অক্সাইডকে মেটালে রিডিউস করতে কাজে লাগে। অ্যাটমিক হাইড্রোজেন আর অক্সি হাইড্রোজেন টর্চ ফাইন্ড এটা কাট করতে বা ওয়েল্ডিং পারপাসে ইউজ করা হয়, ঝালাইয়ের কাজে বলতে পারো। এখান থেকে এছাড়া এইটা পড়বে, সেটা হচ্ছে ইট ইজ ইউজড অ্যাজ আ রকেট ফুয়েল ইন স্পেস রিসার্চ। স্পেস রিসার্চ মহাকাশ গবেষণায় রকেট ফুয়েল, রকেটের জ্বালানি রূপেও কিন্তু ডাইহাইড্রোজেন ইউজ হয়। এটা হচ্ছে, এছাড়া ডাইহাইড্রোজেন ইজ ইউজড ইন ফুয়েল সেল ফর জেনারেটিং ইলেকট্রিক এনার্জি। ইলেকট্রিক এনার্জি জেনারেট করার জন্য ফুয়েল সেলে ইউজ করা হয় ডাইহাইড্রোজেন। এছাড়া আরো অ্যাডভান্টেজ আছে, মানে কনভেনশনাল ফসিল ফুয়েল আর ইলেকট্রিক পাওয়ারের থেকে এটা বেশি অ্যাডভান্টেজিয়াস হয়। ডাজ নট প্রডিউস, কারণ এটা কোনো পলিউশন প্রডিউস করে না, রিলিজ করে গ্রেটার এনার্জি পার ইউনিট মাস অফ ফুয়েল ইন কম্পারিজন টু গ্যাসোলিন অ্যান্ড আদার ফুয়েল। গ্যাসোলিন আর আদার ফুয়েলের থেকে এটা পার ইউনিট মাসে অনেক বেশি এনার্জি রিলিজ করে, আর এটা কোনো পলিউশন প্রডিউস করে না। ইট ডাজ নট প্রডিউস পলিউশন, সেই কারণে কিন্তু ডাইহাইড্রোজেন ইউজ করাটাই বেশি ভালো। এরপর দেখো তোমাদের আছে হাইড্রাইড, যেটা আমি আরেকটা দিন এক্সট্রা ক্লাস নিয়ে পড়াবো। এরপর তোমাদের হাইড্রাইড আর ওয়াটারটা আছে, ঠিক আছে? তাহলে দেখো ডাইহাইড্রোজেন পার্টটা কিন্তু আমাদের টোটালি কমপ্লিট। এবার তোমাদের নেক্সট ক্লাস কবে হবে আমি বলে দেব, তখন কিন্তু তোমরা হাইড্রাইডটা পড়বে, ঠিক আছে? ওকে, চলো তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ, বাই।